প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় প্রাইমারি পিসিআই। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার আশরাফুল আলম সুমন 1985 সালের সেপ্টেম্বর মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2009 সালে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রাইমারি পিসিআই, একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে প্রাইমারি পিসিআই বলতে কি বোঝায়? এটা ইমার্জেন্সি রিং পরানো বলতে পারেন আপনি, অর্থাৎ ইমার্জেন্সি স্টেন্টিং। সেটা আসলে কখন বা কেন করি? ইমার্জেন্সি স্টেন্টিংটা মানে হচ্ছে একটা পেশেন্ট যখন আপনার বুকে ব্যথা নিয়ে হয়, আসে আমাদের কাছে, আমরা ইসিজি করে বা আনুষঙ্গিক পরীক্ষা করে বুঝতে পারি যে এটা হার্ট অ্যাটাক। এই যে হার্ট অ্যাটাক হইলো, এটা হওয়ার সাথে সাথে ইমার্জেন্সি কত তাড়াতাড়ি আমরা রিং পরাইতে পারি, এটা প্রাইমারি পিসিআই আমরা হিসেবে বলি। এবং এটা একটা টাইম লিমিট আছে। এটা বিভিন্ন গাইডলাইন হিসেবে যদি আমরা বলি, অ্যাটলিস্ট 90 to 120 মিনিটস আমরা একদম গ্রসলি বলতে পারি। অর্থাৎ একটা রুগী হার্ট অ্যাটাক করা থেকে 120 মিনিটের মধ্যে আমরা রুগীকে রিং পরাবো। এবং সেই হার্ট অ্যাটাকটা অনেক ধরনের হার্ট অ্যাটাক তো আছে, এটা আমরা বলি যে অ্যাকিউট হার্ট অ্যাটাক, অর্থাৎ ST এলিভেটেড MI যেটা আর কি মেডিকেলের ভাষায় বলি। যদি এটা হয়ে থাকে 90 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে রিং পরানোটাই হচ্ছে আসলে প্রাইমারি পিসিআই। একজন ব্যক্তি কিভাবে বুঝবেন, কি কি লক্ষণ উপসর্গ দেখে তিনি বুঝবেন যে হাসপাতালে শরণাপন্ন তাকে হতে হবে? যে ব্যক্তিরা বুকে ব্যথা নিয়ে আসবে, বুকে ব্যথা যদি নিয়ে আসে, আমরা কিন্তু কিছু একদম রুল অফ থাম আছে। রুল অফ থাম বলতে আমরা কি বুঝি? একটা লোক বা একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, উনি বলবে যে আমার তো বুকে ব্যথা করতেছে। যতক্ষণ পর্যন্ত আমরা এটা হার্ট অ্যাটাক না বলে কনফার্ম করতে না পারবো, ধরে নিতে হবে যে এটা হার্ট অ্যাটাক। তারপর হয়তো এটা গ্রসলি একদম যেখানেই পেশেন্টটা থাকুক না, এটা ইসিজি আমরা করতে পারি, একটা ট্রোপোনিন অ্যাভেলেবেল পরীক্ষা আমরা করতে পারি, যদি রেইজ হয়েছে বাড়ছে কিনা আমরা বুঝতে পারবো, সাথে একটা ইকো করতে পারি। পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো রয়েছে, কিন্তু একজন ব্যক্তি যখন চিকিৎসকের শরণাপন্ন হবেন কিংবা হাসপাতালে শরণাপন্ন হবেন, তার মধ্যে একেবারে প্রাথমিক পর্যায়ে কি কি লক্ষণ উপসর্গ থাকবে বুকে ব্যথার সাথে? বুকে ব্যথার সাথে পেশেন্টের কিছু হার্ট অ্যাটাকের কমপ্লিকেশনগুলো দেখা দিতে পারে। যেমন হার্ট অ্যাটাকের সাথে হার্ট ফেলিওর থাকে, অর্থাৎ পেশেন্ট বুকে ব্যথা আছে, শ্বাসকষ্ট ফিল করতে পারে। বুকে ব্যথা আছে পেশেন্টের, বলবে যে মাথা ঘুরতেছে বা জিম কেন, হার্ট রেট কমে গেলে হতে পারে। অথবা পেশেন্টের দেখা গেলো যে হার্ট বুকে ব্যথা আছে, শ্বাসকষ্ট আছে, সাথে প্রেশারটা অনেক ড্রপ করে গেছে। এই আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে তখন আমরা খুব তাড়াতাড়ি সাসপেক্ট করতে পারবো যে না, তার আসলে হার্ট অ্যাটাক নিয়ে এসে আমাদের কাছে প্রেজেন্ট করছে। তখনই আমরা প্রাইমারি পিসিআইটা অ্যাভেলেবেল করতে পারবো কিনা আমাদের মাথার মধ্যে এই জিনিসটা নক করা বা স্ট্রাইক করবে বলে আমরা মনে করি। আর ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এবং ব্লাড প্রেশার কমে যাওয়া, এই দুটির সাথে আসলে এই যে আপনি বলছিলেন যে হার্ট অ্যাটাক, সেটি সম্পর্ক রয়েছে কিনা? হার্ট অ্যাটাক হলে ইউজুয়ালি প্রেশারটা কমে যাবে এটাই ধরে নেই। তবে অনেক ক্ষেত্রে যখন খুব মেসিভ অ্যাটাক না হবে, মাইনর অ্যাটাকও হয়। মাইনর বলতে NSTMI, অথবা পেশেন্টের খুব সোয়েটিং হচ্ছে, পেশেন্টের সোয়েটিংয়ের সাথে সাথে বমি হচ্ছে, এই সময় সাডেনলি প্রেশার বাড়তে পারে। অথবা উল্টাটাও চিন্তা করতে পারি, অর্থাৎ একটা পেশেন্ট যখন অনেক বেশি প্রেশার হবে, তার আসলে হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টরগুলো আছে, সাথে অনেক প্রেশার বেড়ে গেছে, প্রেশার বাড়ার কারণে হার্ট অ্যাটাক হতে পারে। অর্থাৎ হাইপারটেনসিভ হার্ট অ্যাটাক একটা সম্ভাবনা আছে, যেটা আমরা হার্ট ফেলিওর পেশেন্ট প্রেজেন্ট করে, হাইপারটেনসিভ হার্ট ফেলিওর নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। আমরা অনেক সময় রোগীদের দেখি যে হঠাৎ করে ঘেমে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে অনেক সময় প্রেশারটাও কমে যাচ্ছে, সেটিও কি লক্ষণ হতে পারে কিনা? হ্যাঁ, অনেকগুলা লক্ষণের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এমনও হতে পারে যারা ডায়াবেটিক পেশেন্ট, তারা কিন্তু ইউজুয়ালি অনেক সময় ব্যথা নাও বলতে পারে। নিশ্চয়ই তারা আপনার কাছে বলবে না যে আমার বুকে ব্যথা করতেছে, পেশেন্ট বলবে কি আই এম নট ফিলিং গুড, আমার খুব ভালো ফিল করতেছি না। প্রেশার মাপলে দেখা যাবে প্রেশারটা কম, খুব সোয়েটিং হচ্ছে হঠাৎ করে। এই সোয়েটিংটা আগে কখনো তার হয় নাই, এমন না যে খুব গরম তো হঠাৎ করে পড়ে না, অনেক দিন ধরে গরম চলতেছে, কিন্তু এই সোয়েটিং ওনার কখনোই হয় না। খুব বেশি সোয়েটিং হচ্ছে, প্রেশারটা কমে যাচ্ছে, ফিলিং অফ আনওয়েলবিং, মানে একটা তার ফিলটা ভালো হচ্ছে না, মনে হচ্ছে ভালো লাগতেছে না, প্রেশারটা কম পাচ্ছেন। ইন দ্য মিন টাইম আপনি যদি মনে করেন যে শ্বাসকষ্ট শুরু হয়েছে, এই আনুষঙ্গিক বিষয়গুলো থাকতে পারে। সেখানে মানে চেস্ট পেইন থাকবে, অনেক ক্ষেত্রে এটা নাও হতে পারে। এই যে প্রাইমারি পিসিআই, সেটির সাথে আসলে সময়ের যে সম্পর্ক, সেটির সাথে প্রগনোসিসের কি সম্পর্ক রয়েছে? অনেক বড় একটা সম্পর্ক রয়েছে। যেমন মনে করেন আমরা খুব গ্রসলি যদি বলি, স্টাডিগুলো টাইম টু টাইম ভেরিয়েশন হচ্ছে। আমাদের দেশে খুব
ভালো কোনো স্টাডি আমরা কিছু আছে, অনেকগুলো স্টাডি চলমান আছে, দেশের বাইরেও অনেকগুলো স্টাডি প্রকাশ হয়েছে, যেগুলোতে বলতেছে ধরেন গ্রসলি বললে একটা পেশেন্ট যখন হার্ট অ্যাটাক করে হাসপাতালে আসার আগেই আপনার 50%-এর উপরে ডেথ রেট কিন্তু থেকে যায়। 40-50% পেশেন্ট হাসপাতালে আসার আগেই অন দ্য স্পট ডেথ হতে পারে হার্ট অ্যাটাকের কারণে। এখন যদি 100 জনে 50 জন বা 40 জন থেকে 50 জন 100 জন থেকে মারা যায় হার্ট অ্যাটাকে হাসপাতালে আসার আগেই কিন্তু এই ঘটনাটা। হাসপাতালে আসার পরেও কিন্তু ডেথ রেট আছে, অর্থাৎ 100 জনে প্রায় 10 থেকে 30%, মানে 100 জনে 10 থেকে 30 জন হাসপাতালে অন ট্রিটমেন্ট থাকা অবস্থায় মারা যেতে পারে। আচ্ছা, তো আগে যদি আপনি 40-50% ধরেন, হাসপাতালে থাকা অবস্থায় 10-30% ধরেন, তো এগুলো কিন্তু অ্যাকিউট হার্ট অ্যাটাক। এরপরে হাসপাতালে যদি রোগীরা ট্রিটমেন্ট পেয়ে বাসায় যায়, স্টেন্টিং করা না হইলে বা স্টেন্টিং করা, অর্থাৎ এমআই পেশেন্ট বাসায় গেছে, তারও কিন্তু 1 ইয়ার ডেথ রেট হিসেবে ধরলে আবারও আপনার 12-15% থেকে যাবে। তাহলে অ্যাজ এ হোল এই যে ডেথ রেটটা, এটা কিন্তু হার্ট অ্যাটাকের ফলে হবে। এই ডেথ রেটটা আমরা কতটুকু ট্রিটমেন্ট দিলে প্রাইমারি পিসে গেলে কত কমাইতে পারি, এটা কিন্তু আমাদের টার্গেট। এর সাথে আরেকটা টার্গেট আছে, একটা পেশেন্ট যখন হার্ট অ্যাটাক করে প্রাইমারি পিসে, মানে এই যে সময়টাকে আমরা বেঁধে দিলাম, এর কেন বললাম টাইম ইজ মাসেল। যত সময় যাচ্ছে আপনার হার্টের মাসেল কিন্তু ড্যামেজ হচ্ছে, যত ড্যামেজ হচ্ছে তত কিন্তু হার্ট ফেলিওরের রিস্কটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, দেখা গেছে একটা পেশেন্ট আপনি 1 ঘন্টায় প্রাইমারি পিসে করে ফেললেন বা রিং আমরা বসাতে সক্ষম হলাম, তার যে পরবর্তী ফলো আপে দেখা গেছে হার্টের কিন্তু রিজনাল অলমোস্ট, অর্থাৎ ফাংশনাল যে ক্যাপাবিলিটি একদম ইকু, যেটা আমরা বুঝতে পারি একদম নিয়ার অ্যাবাউট নর্মাল। অন্যথায় ধরেন পেশেন্টটা 1 ঘন্টা না 6 ঘন্টায় আপনি রিং করাইলেন অথবা 12 ঘন্টায়, এই পেশেন্টটার কিন্তু তার থেকে হার্ট ফেলিওরের রিস্কটা অনেক বেশি। এবং দেখা গেছে পরবর্তীতে সেই পেশেন্টগুলো কিন্তু অনেক সময় হার্ট ফেলিওর নিয়ে চলতেই থাকে। তার কিন্তু ডে টু ডে যে ক্যাপাবিলিটি, অনেকে হেভি ওয়ার্ক করে অভ্যস্ত তার জীবনে, এবং একটা পার্সেন্টেজ অর্থাৎ 40-50 ইয়ার্স কিন্তু এই প্রাইমারি পিসের অনেক বড় একটা ক্যান্ডিডেট। এবং এই 40-50 কিন্তু একটা ফ্যামিলি তার উপর ডিপেন্ডেন্ট এবং সে কর্মক্ষম একজন ব্যক্তি। তো তার ক্ষেত্রে হার্ট ফেলিওরটা যখন হয় তো সে কিন্তু কর্মক্ষম থাকে না। তো আপনি বা আমি যদি চিন্তা করি যে তাকে আমি একটা প্রাইমারি পিসে করতে পারি আর্লি সময়ে, হার্ট ফেলিওরটা না হয় এবং হার্ট অ্যাটাকের যে আদার্স কমপ্লিকেশন, যেমন মনে করেন কার্ডিয়াক অ্যারেস্টে যেতে পারে পেশেন্ট, অর্থাৎ হার্ট বন্ধ হয়ে যাওয়া, হার্ট রেট কমে যাওয়া, অর্থাৎ পেশেন্ট যখন তখন যেখানে সেখানে অ্যারেস্ট হয়ে মরে যেতে পারে এবং হচ্ছে ঘটনাগুলো, এবং সাথে সাথে হার্ট রেট কমে যেতে পারে, সাথে সাথে হার্ট ফেলিওর হতে পারে, সাথে সাথে পেশেন্টের অ্যারাউজাল অর্থাৎ বিভিন্ন ধরনের রিদমের অ্যাবনর্মালিটি ডিস্টারবেন্স, অর্থাৎ ভেন্ট্রিকুলার টাইগ্রেড আমরা যেটা বিটিবিএফ বলি, অর্থাৎ মরা ঠিক আগ মুহূর্তে যে রিদম ডিস্টারবেন্সটা হয়, এই যে কমপ্লিকেশনগুলো হয়, এই কমপ্লিকেশনগুলো কিন্তু আমরা একটা প্রাইমারি পিসিআই দিয়ে অনেক কমায় আনতে পারি। তার মানে ডেথ রেটটা অনেক কমে যাবে। এবং আরেকটা স্টাডি আপনাকে একটু বলি আমি এটা বোঝার জন্য, যেমন হার্ট অ্যাটাক যদি গুরুত্বপূর্ণ রক্তনালীগুলোতে হয়, আমার হার্টের প্রত্যেকটা রক্তনালী গুরুত্বপূর্ণ এবং মরার একটা কারণ হওয়ার সম্ভাবনা থাকে। তার মধ্যে 3টা যে রক্তনালী আমাদের থাকে হার্টে, 3টা থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অর্থাৎ লেফট মেইন সিস্টেম যেটা, লেফট মেইন, সেখানে কিন্তু যদি লেফট মেইনের সাথে এলএডি থাকে, অর্থাৎ রক্তনালী গুরুত্বপূর্ণ রক্তনালীতে ব্লক থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে স্টাডি করে যে 90%-এর উপরও ডেথ রেট হতে পারে। তাইলে 100 জন থেকে 90 জন মরার সম্ভাবনা থাকবে, এটা কিন্তু হসপিটাল আসার আগেই হতে পারে বা এসেও হতে পারে। তাইলে এই যে ডেথ রেটটা, এটা 0 হবে না প্রাইমারি পিসে, বাট আমরা অনেক অংশ কমায় আনতে পারবো নিশ্চয়ই। এবং কমানোর সাথে সাথে তার পরবর্তীতে এই যে হার্ট ফেলিওর সহ কমপ্লিকেশনগুলো, এগুলো কমে আনা যাবে। অর্থাৎ একটা পেশেন্টকে আমরা কর্মক্ষম রাখার জন্য এই যে ট্রিটমেন্টের প্রসিডিউরগুলো খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। কাদের জন্য প্রয়োজন এই প্রাইমারি পিসিআই এবং কারা আসলে এর ক্যান্ডিডেট? এর ক্যান্ডিডেট হবে, আমার যদি একদম গ্রসলি বলি, একদম নিউ হার্ট অ্যাটাক বা আপনি হার্ট অ্যাটাক হয়েছে মাত্র 90 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে এই রুগীটা বুকে ব্যথা নিয়ে আমাদের কাছে আসলে আমরা তাকে গ্রসলি যখন দেখে বুঝে ফেলবো তার একটা হার্ট অ্যাটাক হয়েছে, একদম কিছু পরীক্ষা দিয়েই আমরা তাকে কিন্তু ক্যাথ ল্যাবে নিয়ে যাব প্রাইমারি পিসিআই করার জন্য। তো এই ক্যান্ডিডেটটা খোঁজার জন্য বুকে ব্যথা হইলেই আমি মনে করি যে ডাক্তারদের শরণাপন্ন হইলে ডাক্তার সাহেবরা যদি বলেন যে না এটা হার্ট অ্যাটাক, কোনো অবস্থাতেই দেরি করা উচিত হবে না। যদিও সেটা একটা ক্যাথ ল্যাব আপনার থেকে কতটুকু দূরত্ব মেনটেন করতেছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি আসেন ধরেন নীলফামারী অথবা এদিকে ধরেন সিলেটে যদি এখন ক্যাথল্যাব আছে, আপনি আসেন রংপুর, যশোর, এমন জায়গাতে আসেন যেখানে আপনার থেকে ক্যাথল্যাবের দূরত্বটা অনেক রুগী তো আমাদের হার্ট অ্যাটাক করে ঠিকভাবে সেন্টারগুলো তো আসতেছে না। আর যারা আসতেছে তাদেরকে কিন্তু আমরা প্রাইমারি পিসিআইয়ের ব্যাপারে বলতেছি না, অনেক লিমিটেশনস আছে আমাদের এখানে।
প্রাইমারি পিসিআই হাসপাতালে শরণাপন্ন হবার পর কিভাবে করা হয়ে থাকে? ইউজুয়ালি ক্যাথল্যাবের বিতর্কে যদি চিন্তা করি, নর্মাল একটা স্ট্যান্টিং থেকে বা রিং যেটা আমরা বলি বুঝতে পারে আমাদের জনগণ, সেই রিং থেকে প্রাইমারি পিসিআইটার প্রসিডিউরে একটু পার্থক্য আছে। আচ্ছা, একটু পার্থক্য বলতে এটা নর্মাল আমরা রিং পরাইলে রোগীর ক্ষেত্রে যে ধরনের সতর্কতা অবলম্বন আমরা করতে হয়, প্রাইমারি পিসিআইয়ের ক্ষেত্রে এই সতর্কতাটা অনেক বেশি থাকে। ইউজুয়ালি এই ক্ষেত্রে আমরা স্ট্যান্টিংগুলার পর কিছু প্রসিডিউরগত চেঞ্জ থাকে। যেমন মনে করেন আমরা প্রাইমারি পিসিআইয়ের ক্ষেত্রে আমরা অনেক ধরনের মেডিসিন আমাদের ইনস্ট্যান্ট থাকা লাগে। পেশেন্টের এরিথমি হার্ট ফেলিওর সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা হয়তো বা অ্যানাস্থেসিওলজিস্ট থেকে শুরু করে লাইফ সাপোর্ট এবং এই ধরনের কিছু সাপোর্টও আমাদের লাগে। কারণ এই পেশেন্টটা যেহেতু অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়েছে, তার প্রত্যেকটা কমপ্লিকেশনই অ্যাট দ্য টাইম অফ টেবিল, মানে বিভিন্ন প্রসিডিউরের টাইমে টেবিলে হতে পারে। সেই জন্য সব ধরনের ম্যানেজমেন্টগুলো রাখা লাগে এবং এই রাখার জন্য সাথে কিছু ইমার্জেন্সি মেডিসিন লাগে। যেমন হার্টের যে ব্লকটা হয়, যেহেতু ব্লকটা এখনো স্টেবল ওরকম হতে পারে না, কিন্তু যেহেতু খুব অল্প সময় আগে হার্ট অ্যাটাকটা হয়েছে, সেক্ষেত্রে দেখা গেছে যে ব্লকটা রক্তনালীটা ব্লক হয়েছে সেটা খুব নরম থাকে, আমরা খুব সহজে খুলতে পারি, এটা একটা সহজ। কিন্তু খোলার সাথে সাথে যেহেতু নরম থাকে, এটা একটা সম্ভাবনা থাকে যে এই ব্লকটা আবার ছুটে গিয়ে আরেকটা হার্ট অ্যাটাক করা যায় কিনা, অথবা রুগীর হার্ট অ্যাটাকের নিজস্ব কমপ্লিকেশন কিছু থাকে, অন দ্য টেবিলেও রুগী খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে সেই সম্ভাবনাটাকে কমানোর জন্যই আমরা প্রাইমারি পিসিআইটা করি। এটা যদি করতে পারি তাইলে কিন্তু রুগীটা খুব তাড়াতাড়ি সেটেল হয়ে যায়, চেস্ট পেইনটাও যেমন কমে যাবে, হার্ট ফেলিওরটাও কমে যাবে, রুগী খুব তাড়াতাড়ি সেটেলমেন্ট, মানে একটু আগে যে সে যেরকম ছিল ঘন্টা কয়েক আগে, এরকম ফিলটা তার মধ্যে চলে আসবে। রুগী বুঝতে পারবে যে আমি একটু ভালো ফিল করতেছি। এমনও হয় যে রুগীর অবস্থা আসে খুব খারাপ নিয়ে, আমরা প্রাইমারি পিসিআই করার পর রুগী সুন্দর বসে দুয়ে খাচ্ছে, মনে হয় যাতে কিছু হয়ই নাই, এরকম হয় আর্লি সময়। তো এই সম্ভাবনার সাথে সাথে অন টেবিলে কিছু রিস্ক তো থেকেই যাবে। আর এর সাথে আরেকটা অ্যাড হবে প্রসিডিউরগত সমস্যার সাথে, একটা হচ্ছে রুগীর খরচটাও এই ক্ষেত্রে বেড়ে যাবে। যেহেতু আমরা পুরো একটা টিম সেট আপ থাকে, এই টিম সেট আপের কারণে খরচটা বেড়ে যাবে। এই খরচটার জন্য অনেক ক্ষেত্রে আমাদের প্রাইমারি পিসিআই প্রসিডিউরটা মেনটেন করা অনেক সময় কষ্টকর হয়ে যায়, যেহেতু আমরা একটু আসলে পুর পেশেন্টও আমাদের থাকে অনেক। বুকে ব্যথা শুরু হয়েছে, সেটি আবার কিছুক্ষণ পরে থেমে গিয়েছে। অনেক ক্ষেত্রে দর্শকরা কিন্তু আসলে জানতে চান যে তাদের ক্ষেত্রেও কি প্রাইমারি পিসিআই করা যাবে বা প্রয়োজন হবে? তবে এই ক্ষেত্রে সময়টা একটু অ্যালাউ করি। ধরেন অনেক ক্ষেত্রে বুকে ব্যথা হয় সেরে গেছে, মানে কতক্ষণ পরে আপনি যদি আমাদের কাছে আসেনি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে, তার মধ্যে ব্যথাটা না সারে, তখন তো আপনি একদম বেস্ট ক্যান্ডিডেট ফর প্রাইমারি পিসিআই। অনেক ক্ষেত্রে হইলো কি পেশেন্ট দেখে গেছে আসছে 6 থেকে 12 ঘন্টা পর, যে আমার তো হার্ট অ্যাটাক হয়েছে গতকাল বিকেলে, ওভার দ্য নাইট সকালবেলা ডাকা আসছে, ভর্তি হইতে বিকেল, আমরা হয়তো সকালে রাউন্ডে দেখতেছি। তো সেই ক্ষেত্রে কিন্তু তার 12 ঘন্টার উপরে প্রায় 18 ঘন্টা 24 ঘন্টা হয় একটা ভাব, সেক্ষেত্রে বুকের ব্যথা কমে গেছে, তখন কিন্তু আমরা প্রাইমারি পিসিআইয়ের দিকে যাচ্ছি না। তবে যেতে পারি কখন, কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে যেমন আপনার প্রায় 18 ঘন্টা 24 ঘন্টা হয়ে গেছে, বুকে ব্যথা কমতেছে না, এখনো বুকে ব্যথা আমার চলতেছে, আপনার প্রেশারটা যে কমে গেছে, এখনো আমরা ওষুধ দিয়ে কোনোভাবেই প্রেশারটাকে বাড়াইতে পারতেছি না। পেশেন্টের অ্যারোজাল অর্থাৎ প্রেশার কমার কারণে কিন্তু অনেকগুলা কিডনি বলেন, লাংসে হার্ট ফেলিওর বলেন, অনেকগুলো কমপ্লিকেশনস ইন দ্য মিন টাইম কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছে। এই কমপ্লিকেশনসগুলো কিন্তু আগের থেকে আরও খারাপ হচ্ছে, আমরা এগুলোকে মেনটেন করতে পারতেছি না। তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, এমনকি অ্যারিথমিয়া যদি খুব ডেভাস্টেটিং অ্যারিথমিয়া হয়, যে রোগীর মৃত্যুর কারণ হবে, আমরা অ্যারিথমিয়াও কন্ট্রোল করতে পারতেছি না। তার মানে এই জিনিসগুলো যদি থাকে, আপনি যদি 24 ঘন্টা পার হয়, আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আমি আবারও স্ট্যান্ডিং প্রাইমারি পিসিআই চিন্তা করব। এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রাইমারি পিসিআই নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। একজন মানুষকে কখন সুন্দর দেখায়? যখন সে হাসে, অর্থাৎ হাসলে প্রত্যেক মানুষকে সুন্দর দেখায়, কিন্তু এই হাসিটা তখনই সুন্দর হয় যখন আপনার দাঁত সুন্দর হয় এবং দাঁত আপনার অনেক বেশি সুস্থ থাকে। তো দাঁত সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবারগুলো কিনা আপনাকে দাঁত ভালো রাখতে সাহায্য করে। যেমন আপনি বাদাম খেতে পারেন, কাজু বাদাম কিন্তু দাঁতকে ভালো রাখতে সাহায্য করে, এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেটার মধ্যে ফলিক অ্যাসিড আছে দাঁতের সুস্থতা
রক্ষার্থে সাহায্য করে। এবং আপনি যদি রেগুলার অ্যাপেল খান একটা করে, তাহলে কিন্তু আপনার দাঁতটা থাকবে অনেক বেশি মজবুত এবং সুন্দর। আর অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিকমতো দাঁত ব্রাশ করেন না, তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্গন্ধ ছড়ায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার পেয়ারা খেতে হবে। পেয়ারা দাঁতের সৌন্দর্যে যেমন ভালো কাজ করে, ঠিক তেমনই কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের খাবার খেতে হবে, যেমন সালাদ আপনি খেতে পারেন, এটা আপনার রেগুলার দাঁত সৌন্দর্যে সাহায্য করে। কিন্তু কি ধরনের খাবার খাবেন না সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেনটেন করতে হবে। সুন্দর হাসির জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় চকলেট, চিনিযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে। এবং যারা কিনা ধূমপান করেন বা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে, কারণ দাঁত সুন্দর রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন কোনো খাবার খাওয়া যাবে না যা কিনা আপনার ক্ষতি করে। এবং অনেকেই আছেন আমি দেখি যে রেগুলার পান খেতে পছন্দ করেন বা 2 থেকে 3 বেলা 4 বেলা পান খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়। এবং একবার যদি দাঁত ক্ষয় হয় তাহলে কিন্তু সেই দাঁত ঠিক করা অনেক কঠিন হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। এবং ডেন্টিস্টরা বর্তমানে সবাইকে সাজেস্ট করে যে প্রতিদিন 2 বেলা ব্রাশ করার জন্য। আপনি সবসময় যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে একবার দাঁত ব্রাশ করবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আগে খালি পেটে 2 গ্লাস পানি পান করবেন, তারপরে নাস্তা করবেন, তারপরে আপনি দাঁত ব্রাশ করবেন। এই সিস্টেম যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনার দাঁত অনেক সুন্দর থাকবে এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকবে। যাদের প্রাইমারি পিসিআই করা হয়ে গেছে, পরবর্তী জীবনে তাদের কি কি সতর্কতা অবলম্বন করে চলতে হয়? প্রাইমারি পিসিআই যার হয়ে গেছে সতর্কতা আর নর্মাল যেসব পেশেন্ট আমরা স্টেন্টিং করি, দুইজনের সতর্কতা মোরলেস সেমই থাকে। আচ্ছা, অর্থাৎ একটা পেশেন্ট স্টেন্টিং করা হলে আমরা যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওনাদেরকে বলে দিই, তার মধ্যে অন্যতম হয় যে আমরা যে ওষুধগুলো দিই এগুলো যেন ওনারা নিয়ম মাফিক একটু খাওয়া দাওয়া খায়। কারণ হচ্ছে আমরা খুব গ্রসলি ধরেন অ্যান্টিপ্লাটিলেট দিয়ে থাকি এখানে, এবং যেহেতু স্টেন্টিংটা করা হয়েছে ওনার কিন্তু যেই রক্তনালীটা ব্লক হয়েছে আমরা এটা খুলে দিছি, খুলে দিলেও এই রক্তনালী ব্লক যে আমরা স্টেন্টিং করে খুলে দিলাম, রিং দিয়ে খুলে দিলাম, সেটার কিন্তু একটা সম্ভাবনা থাকবে রক্ত জমাট বাঁধার আবারও। এই সময়ে আমরা যদি ওষুধটা একটু যেই 2টা ওষুধ দেই, আরও আনুষঙ্গিক অনেক ওষুধ দিয়ে থাকি, বাট খুব গ্রসলি বলতে গেলে যে 2 থেকে 3টা ওষুধ হার্ট অ্যাটাক রিলেটেড বা স্টেন্টিংয়ের জন্য দিয়ে থাকি যেন রিংটা বন্ধ না হয়, অ্যান্টিপ্লাটিলেট বিশেষ করে, সেই ওষুধগুলো আমরা চাই না যে রোগী কোনোভাবে বন্ধ করুক। সাথে ওনার খাওয়া দাওয়ার একটু মডিফিকেশনটাকেও আমরা খুব বেশি ইন্সপায়ার্ড করতে চাই, কারণ খাওয়া দাওয়ার মডিফিকেশনের সাথে তার লাইফস্টাইল এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করা অনেক গুরুত্বপূর্ণ। এর সাথে কারো কিডনি প্রবলেম থাকে, কারো ডায়াবেটিস প্রবলেম থাকে, কারো হাই প্রেশার থাকে, এগুলোও কিন্তু মেনটেন করা আপনার হার্ট অ্যাটাকের অন্তরায়। আপনি যদি ভালো থাকতে চান, মনে করেন যে খুব লং রানে আমি ভালো থাকতে চাই, ওষুধ খাওয়া নিয়ম মানার সাথে সাথে আপনাকে অবশ্যই ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে, অবশ্যই প্রেশারটা কন্ট্রোল করতে হবে। যার কিডনি প্রবলেম আছে সেই কিডনির বিষয়গুলোকে অবশ্যই লুক আফটার করতে হবে, প্রয়োজনে রেগুলার ফলো আপ করতে হবে। ডায়ালিসিস রুগী থাকলে সে রেগুলার ডায়ালিসিস মেনটেন করবে। এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট করবে আমার এই হার্টের এই রোগীদের উপর ইনডিরেক্টলি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। একটা মেসেজ দিয়ে রাখতে চাই, আমাদের দেশে যেহেতু একটু পোর কান্ট্রি, আমাদের গরিব রোগীর সংখ্যা বেশি, আর প্রাইমারি পিসে খরচের অনুমানটা বেশি, সেই হিসেবে হয়তোবা আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতালে প্রাইমারি পিসে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ফ্রি স্ট্যান্ড দেওয়া হচ্ছে। এটা কতটুকু মেনটেন করা যাবে আমি জানি না, কারণ এটা অনেক এক্সপেন্সিভ ব্যাপার, তবে এখন পর্যন্ত দেওয়া হচ্ছে। এই সুবিধাটা কিছু কিছু রোগী যারা একটু পোর আছেন তারা চাইলে নিতে পারেন। এর সাথেও যারা এখানে না যেতে চান, প্রাইভেট সেন্টারগুলোতেও আপনারা চাইলে প্রাইমারি পিসিআইটা নিশ্চয়ই করতে পারেন। সাথে আমাদের দেশের জনগণের এই আস্থারও একটা বিষয় আছে, ডাক্তার এবং রোগীর মধ্যে বন্ডিংসের বিষয় আছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, আপনার মৃত্যু ঝুঁকিটা প্রাইমারি পিসিআই কমাবে, কিন্তু একেবারে জিরো করতে পারবে না। যার কারণে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি এতগুলো ট্রিটমেন্ট করলাম, আমার রোগীটা খারাপ হইলো, আসলে এটাও আমাদের মাথায় রাখাটা জরুরি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রাইমারি পিসিআই নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে।
রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের জন্ম থেকেই হয় আসলে একটা মেয়ে বাচ্চার অনেক সময় মায়ের বডির ইস্ট্রোজেনের জন্য তার অনেক সময় সিক্রেশন থাকে, ভ্যাজিনাল সিক্রেশন। এটা নিয়ে অনেক মারায় ওরিড থাকে যে আমার বাচ্চা কেন এরকম, অনেক সময় মিনস্ট্রুয়াল ব্লাডও আসতে পারে। এটা জাস্ট হরমোনাল মায়ের ইস্ট্রোজেন ওর বডিতে থাকে জন্য আসে, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। সেই মেয়ের জন্মের প্রথম থেকেই এরকম শুরু হয় আর কি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।